এই পর্বে তোমাদের গণিত বইয়ের অর্থাৎ তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আছো, অথবা তোমরা যারা ক্লাস 8 এর শিক্ষার্থীরা আছো, অথবা তোমরা যারা ক্লাসের 6-7 এর শিক্ষার্থীরা আছো, তোমাদের জন্য কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ এই ক্লাসে তোমাদের বৃত্তের বেসিক ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করব। তুমি যে শ্রেণীতেই থাকো না কেন, এই বৃত্ত সম্পর্কে বেসিক ধারণা তোমাকে অবশ্যই থাকতে হবে। কারণ বৃত্ত সম্পর্কে যদি তোমার বেসিক ধারণা না থাকে, তাহলে কিন্তু তোমাদের যে পাঠ্য বইয়ের মধ্যে যে উপপাদ্যগুলো আছে ওইগুলো কিন্তু তোমরা ভালোভাবে পারবা না। সেই জন্য উপপাদ্যগুলো ভালোভাবে শেখার আগে অবশ্যই তোমাকে বৃত্তের যে বেসিক নলেজটুকু আছে এইটুকু তোমাদের মধ্যে থাকতে হবে। তাহলে আজকের এই পর্বে আমরা এই বৃত্তের কুটিনাটি এবং বেসিক যাবতীয় যা আছে, যতটুকু তোমাদের দরকার, প্রত্যেকটা অংশই কিন্তু আমি ব্যাখ্যা সহকারে আজকে আমি আলোচনা করব। তাহলে চলো আমরা আজকের এই ক্লাসটি শুরু করি। তো প্রথমত আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্তের তোমরা জানো একটা কেন্দ্র থাকে। বৃত্তের কি থাকে? একটা কেন্দ্র থাকে, তোমরা জানো। এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো প্রথম কথা হচ্ছে বৃত্ত জিনিসটা কি, বৃত্ত কাকে বলে, এটার সংজ্ঞাটুকু আমরা আগে জানবো। তো লক্ষ্য রাখো, বৃত্ত একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, কি বলছে? একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে। তো আমি নির্দিষ্ট একটা বিন্দু আমি এইটা নিছি, কেমন? কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। এখন বলছে, যেহেতু বলছে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, মনে করো এইটা একটা বিন্দু আমি কেন্দ্র করে নিলাম, কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে। দেখো আমি যে এই যে রাউন্ডটা দিছি, প্রত্যেক অংশটুকুই কিন্তু এই কেন্দ্র থেকে সমদূরবর্তী। এখানে যদি 10 হয়, এই জায়গা 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, এদিকে 10, মানে সমান দূরবর্তী বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে কি বলা হয়? বৃত্ত বলা হয়। আশা করি তোমরা বৃত্ত কাকে বলে এই সংজ্ঞাটুকু তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তুমি এখন একটা জিনিস যাচাই করো, যেমন আমি একটা বিন্দু এইটা নিলাম, এই বিন্দুকে কেন্দ্র করে আমি যদি এখন কম্পাসের সাহায্যে যদি বিন্দুর সমান দূরত্ব বজায় রেখে যদি আমি একটা বৃত্ত অঙ্কন করি, একটা বক্ররেখা ঘুরে যদি এক জায়গা থেকে যে আমরা আবার সেম আগের জায়গার মধ্যে আসি, একটা বক্ররেখা হয়। এই বক্ররেখাকে কি বলা হয়? বৃত্ত বলা হয়। এবং এই বক্ররেখার যে এই বিন্দুটা আছে এটাকে বলা হয় কেন্দ্র। এটাকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বৃত্তর সংজ্ঞাটা এবং বৃত্ত কাকে বলে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন হচ্ছে কেন্দ্র। তো কেন্দ্র বিষয়টা হচ্ছে যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান ওই নির্দিষ্ট বিন্দুকে কি বলা হয়? বৃত্তের কেন্দ্র বলা হয়। তার মানে আমি এখানে যে ছোট্ট করে একটা ফুটা বিন্দু দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় কি? কেন্দ্র বলা হয়। আমরা কিন্তু এই কেন্দ্রকে কেন্দ্র করেই কিন্তু আমরা একটা বৃত্ত অঙ্কন করছি। মনে করো এই একটা কেন্দ্র দিলাম, এই কেন্দ্র থেকে আমরা কম্পাসের সাহায্যে এভাবে এখানে কম্পাসে লাগিয়ে আমরা যখন এভাবে ঘুরাই, এভাবে যখন আমরা ঘুরাবো, এভাবে এটাকে যাবে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে এক পাশ থেকে আরেক পাশে না লাগাই দিব, তখন এটাকে আমাদের কিন্তু এইটুকু মান কিন্তু সমান দূরত্ব, এদিকে যত সেন্টিমিটার বা যত মিটার, এদিকে কি তত মিটার। তো তার মানে যে নির্দিষ্ট বিন্দু থেকে অর্থাৎ এই নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধি আমাদের এক পাশ থেকে আমরা যখন এইভাবে বক্ররেখাটা ঘুরে ঘুরে সেম জায়গার মধ্যে আনছি, ওইটাকে বলা হয় পরিধি বলা হয়। কি বলা হয়? পরিধি। তো পরিধির উপর সকল বিন্দুর দূরত্ব সমান ওই নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কেন্দ্র বলা হয়। তো আমি যদি সিম্পল হিসেবে তোমাকে যদি আমি একটা জিনিস দেখাই যে সমান দূরত্ব বলতে জিনিসটা কি, দেখো মনে করো আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম, আর এই জায়গার মধ্যে একটা, আমার যতগুলো ইচ্ছা, তোমারও যতগুলো ইচ্ছা মনে নাও, আমি এখানে 4টা বিন্দু নিলাম। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর যদি দূরত্ব যদি হয় কত হয়? 5 হয়। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব 5 হবে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? 5 হবে। এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কত হবে? 5 হবে। প্রত্যেকটা দূরত্ব কিন্তু সমান। তার মানে প্রত্যেকটা দূরত্ব সমান যেহেতু এটা একটা বৃত্ত হবে। আর বলছে কি যে দূরত্ব সমান ওই নির্দিষ্ট বিন্দুকে অর্থাৎ এই বিন্দুকে কি বলা হয়? কেন্দ্র বলা হয়। সহজ কথা, এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র। আমি যে ও দিই, তাহলে বৃত্তের কেন্দ্র কি? ও। সাধারণত বৃত্তের কেন্দ্রকে ও দ্বারাই প্রকাশ করা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি কেন্দ্র জিনিসটা কি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন আমরা চলে যাব তার পরবর্তী টপিকে। পরিধি। পরিধি হচ্ছে বৃত্ত এক বিশেষ ধরনের বক্রক্ষেত্র। আমরা অলরেডি কিন্তু যখন বৃত্তের সংজ্ঞাটা শিখছি তখন আমরা জানছি যে বৃত্ত এক বিশেষ ধরনের বক্ররেখা
ওই বক্ররেখার দৈর্ঘ্যকে পরিধি বলা হয়। যেমন একটা জিনিস লক্ষ্য রাখো, আমি একটা কেন্দ্র দিলাম, এই কেন্দ্রকে ঘিরে আমি একটা বৃত্ত অঙ্কন করব। তো কেন্দ্রকে ঘিরে যখন আমি বৃত্ত রাউন্ড দিব, মনে করো আমি এখানে 5 সেন্টিমিটার আসলাম, তারপরে 10, 15, 20, 25, এই যে মাপটুকু আছে, দৈর্ঘ্যের মাপটুকু আছে, এই মাপটুকু বলা হয় কি? পরিধি বলা হয়। কি বলা হয়? পরিধি বলা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের, যেমন ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, বহুভুজ আছে, অষ্টভুজ আছে, আয়তক্ষেত্র আছে। ওই আয়তক্ষেত্র, অষ্টভুজ, ত্রিভুজের যে বাহুগুলো আছে ওইগুলা যোগ করলে যে মানটা পাওয়া যায় ওইটাকে পরিসীমা বলা হয়। তেমনি ভাবে এই পরিধি হচ্ছে কি? পরিসীমাই কিন্তু। তবে বৃত্তের ক্ষেত্রে প্রত্যেকটা এখান থেকে আমরা রাউন্ডে যতটুকু যাব, যে যে সীমাটা আছে বা যে দৈর্ঘ্যটুকু আছে ওইটাকে কি বলা হয়? বৃত্তের পরিধি বলা হয়। আশা করি তোমরা বৃত্তের পরিধি ভালোভাবে বুঝতে পেরেছো। মনে করো এখান থেকে আমরা রাউন্ড দিয়ে যখন এভাবে বক্ররেখা ঘুরে এসে আবার সেম আগের জায়গার মধ্যে লেগে যাব, ওই দৈর্ঘ্যটুকুই বলা হয় কি? বৃত্তের পরিধি। আশা করি বৃত্তের পরিধি বিষয়টা কি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। এখন শিখবো যে, তো এখানে আমাদের যে বৃত্তটা আছে এই বৃত্তের মধ্যে যে কোনটা এটা বুঝতে হবে। বলছে বৃত্তের পরিধিস্থ দুইটি ভিন্ন বিন্দুর সংযোজক রেখাংশকে বৃত্তটির একটি যে বলা হয়। যেমন কি বলছে? বৃত্তের পরিধিস্থ দুইটি ভিন্ন বিন্দু। তো আমরা মনে করো এটা তো আমরা জানি পরিধি, এখানে যে রাউন্ডটা আছে এটাকে পরিধি। আমি যদি এই জায়গার মধ্যে একটা বিন্দু নেই আর এই জায়গার মধ্যে একটা বিন্দু নেই, এখন এই দুইটা বিন্দু যদি আমি সংযোজক করে দেই, কি করে দেই দেখো, আমি যদি এই দুইটা বিন্দুকে যদি আমরা এভাবে যদি সংযোজক করে দিই, তাহলে এই সংযোজক রেখাংশ কি বলা হয়? কি এই বৃত্তের কি বলা হয়? যে বলা হয়। মনে রাখবা, একটি বৃত্তের মধ্যে তুমি অসংখ্য পরিমাণে তুমি যে অঙ্কন করতে পারবা। আমি চাইলে দেখো, মনে করো এখানে একটা বিন্দু নিলাম, এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম, পরিধির মধ্যে কিন্তু বিন্দু নিতে হবে। নিয়ে যদি এখন এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দেই, দেখো এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু এইটা কি? একটি বৃত্তের যে। এভাবে আমি অসংখ্য যে অঙ্কন করতে পারি। আমি চাইলে এইভাবে দেখো, এই যে আরেকটা যে অঙ্কন করলাম, অথবা এই যে আমি আরেকটা যে অঙ্কন করলাম, আমি অসংখ্য যে অঙ্কন করতে পারবো। মনে করি এখানে একটা বিন্দু নিলাম পরিধির মধ্যে, এদিকে একটা বিন্দু নিলাম, এখন এই দুইটা বিন্দু যদি সংযোজক মানে যোগ করে দেই, তাহলে এইটা একটা কি? যে হবে। তার মানে শিক্ষার্থীরা, আমরা চাইলে কিন্তু একটা বৃত্তের মধ্যে অসংখ্য যে অঙ্কন করতে পারি। তো এগুলোই হচ্ছে কি? যে। তো আশা করি তোমরা যে সম্পর্কে ধারণা পেয়েছো। এই যে এখন মনে করো আমি এখানে একটা বিন্দু নিলাম আর এই পাশে আর একটা বিন্দু নিলাম, এখন এই দুইটা বিন্দু যদি আমি যোগ করে দিই, তাহলে এটা কি হয়ে যাবে? এটা কিন্তু একটা কি হয়ে যাবে? যে হয়ে যাবে। শিক্ষার্থীরা, আশা করি একটা বৃত্তের যে কোনটা এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তার পরবর্তী টপিকটা হচ্ছে ব্যাস। বলছে বৃত্তের কেন্দ্রগামী যে কে ব্যাস বলা হয়। আচ্ছা, বলছে বৃত্তের কেন্দ্রগামী, তোমরা একটু লক্ষ্য রাখো, এইটুকু মুছে দিচ্ছি। বলছে কিন্তু বৃত্তের কেন্দ্রগামী, কেন্দ্রগামী বলছে। কেন্দ্র তো আমরা সবাই সকলে কিন্তু চিনি যে বৃত্তের কেন্দ্র কোনটা, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বলছে কি বৃত্তের কেন্দ্রগামী যে কে ব্যাস বলা হয়। মনে রাখবা, ব্যাস যে আছে, ব্যাসও কিন্তু একটা যে, মানে এই বৃত্তের সর্বোচ্চ যে, সবচেয়ে বড় বা বৃহত্তম যে যেটা আছে ওইটা হচ্ছে বৃত্তের কি? ব্যাস। এবং ওই ব্যাসটা কিন্তু কেন্দ্রগামী হবে, অর্থাৎ কেন্দ্র দিয়ে যাবে। মনে করো আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম আর এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম, এই দুইটা বিন্দু যদি কেন্দ্র বরাবর যায়, দেখো কেন্দ্রকে ছুঁয়ে মানে কেন্দ্রকে কেন্দ্র বরাবর যায় যদি, তাহলে এইটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। লক্ষ্য রাখো, আমরা কিন্তু এটাকে একটা ব্যাস অঙ্কন করছি। দেখো এই ব্যাসটা কিন্তু এক পরিধি থেকে অপর পরিধির মধ্যে গিয়ে লেগেছে এবং সেটা হচ্ছে কেন্দ্র দিয়ে গেছে। এভাবে আমরা অসংখ্য কি অঙ্কন করতে পারি? ব্যাস অঙ্কন করতে পারি। যেমন কেন্দ্র বরাবর যদি আমি এইভাবে দিই, একটু লক্ষ্য রাখো, এইটাও একটা কি? এইটাও একটা ব্যাস। আমি যদি এইভাবে দিই কেন্দ্র বরাবর, এইটাও একটা কি? ব্যাস। এগুলো প্রত্যেকটা কি? ব্যাস। আমি চাইলে আর বিভিন্ন ধরনের ব্যাস অঙ্কন করতে পারি, শুধু কেন্দ্র দিয়ে যেতে হবে। যদি কেন্দ্র দিয়ে না গিয়ে, এটা কিন্তু কেন্দ্র আমরা জানি, কেন্দ্র না দিয়ে যদি আমি এইভাবে দিয়ে দেই, এই যে এইভাবে দিয়ে দেই, তখন কিন্তু এটা কিন্তু কি হবে না? ব্যাস হবে না, এটা একটা যে হয়ে যাবে। কি হয়ে যাবে? যে। আশা করি ব্যাস জিনিসটা কি সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো পরবর্তী টপিকে, ব্যাসার্ধ। ব্যাসার্ধ হচ্ছে বৃত্তের যে ব্যাস আছে ওই ব্যাসের অর্ধেককে কি বলা হয়? ব্যাসার্ধ বলা হয়। তো দেখো বলছে কি ব্যাসের অর্ধেক। আমরা তো ব্যাস কিন্তু একটু আগে শিখছি যে কেন্দ্র বরাবর যেটা যাবে এটাকে কি বলা হয়? ব্যাস বলা হয়। যেমন আমি একটা ব্যাস অঙ্কন করি, কেন্দ্র দিয়ে বরাবর কোথায় দিয়ে যাবে? কেন্দ্র দিয়ে যাবে। তো কেন্দ্র বরাবর আমি একটা কি অঙ্কন করলাম? এটা লক্ষ্য রাখো, আমি একটা ব্যাস অঙ্কন করলাম।
আমি একটা ব্যাস অঙ্কন করলাম, এটাকে বলা হয় ব্যাস, কেন্দ্র দিয়ে গেল। এখন বলছে ব্যাসের অর্ধেককে, আমি এখন যে অর্ধেকটুকু যদি মুছে দিই, মনে করি আমি অর্ধেক মুছে দিলাম, অর্ধেক মুছার পর এইটুকু যে মান থাকলো এইটাকে বলা হয় কি ব্যাসার্ধ বলা হয়। তার মানে ব্যাসের যে অর্ধেকটুকু মান আছে ওইটাকে কি বলা হয়, ব্যাসার্ধ বলা হয়। আর মনে রাখবা কেন্দ্র থেকে প্রতিটি ব্যাসার্ধ সমান। আমি চাইলে কিন্তু একটা বৃত্তের মধ্যে অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করতে পারি। দেখো কেন্দ্র থেকে পরিধি গিয়ে ছুবে, এই যে এটা একটা ব্যাসার্ধ, তারপরে হচ্ছে এইটা একটা ব্যাসার্ধ, তারপরে হচ্ছে এইটা একটা ব্যাসার্ধ, অসংখ্য ব্যাসার্ধ তুমি অঙ্কন করতে পারো। এই যে এইটা একটা ব্যাসার্ধ, অথবা তুমি বলতে পারো এইভাবে চিত্রটা অঙ্কন করে বলতে পারো এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ। তার মানে একটা বৃত্তের মধ্যে তুমি অসংখ্য ব্যাসার্ধ অঙ্কন করতে পারো, এবং ওই ব্যাসার্ধগুলো হবে কি বলছি, এবং এই ব্যাসার্ধগুলো হবে হচ্ছে কি কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা যদি 5 সেন্টিমিটার হয়, এইটাও 5 সেন্টিমিটার, এই ব্যাসার্ধ 5, মানে প্রত্যেকটা কিন্তু 5 5 হবে। মনে রাখবা কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্বটুকু আছে ওইটাকে কিন্তু ব্যাসার্ধ বলা হয়, এবং ব্যাসার্ধ কিন্তু প্রত্যেকটা ব্যাসার্ধ কিন্তু কি হবে, সমান হবে। তো আশা করি ব্যাসার্ধ বিষয়টাকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমাদের যে ব্যাস আছে ওই ব্যাসের অর্ধেক হচ্ছে কি ব্যাসার্ধ। আর আমরা একটা সূত্র জানি, বা একটা এমসিকিউর মধ্যে বলতে পারো যে পরীক্ষার মধ্যে এমসিকিউ আসে যে ব্যাস ব্যাসার্ধের কয় গুণ, দ্বিগুণ। মানে ব্যাস যত হবে ব্যাসার্ধ হবে, ব্যাস যত হবে ব্যাসার্ধ হবে তার অর্ধেক, আর ব্যাস হবে ব্যাসার্ধ যদি আছে মানে এই অর্ধেকটুকু আছে তার দ্বিগুণ হচ্ছে কি ব্যাস। আশা করি এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন শিখবো সেটা হচ্ছে যে সম্পর্কিত কিছু তথ্য, খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আছে যে সম্পর্কিত, এই তথ্যগুলো এখন আমরা শিখবো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের উপপাদ্যের জন্য কাজে লাগবে। তো 1 নাম্বার হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো আমরা বৃত্তের কেন্দ্র দিছি, আমরা মনে করি বৃত্তের কেন্দ্রটা হচ্ছে ও, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র। তো বৃত্তের কেন্দ্রটা মনে করো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন। ব্যাস তো আমরা চিনি, যেটা আমরা এক পরিধি থেকে কেন্দ্র ছুঁয়ে আর পরিধিতে লাগবে ওটাকে বলা হয় ব্যাস। বলছে ব্যাস ভিন্ন, তাহলে ব্যাস হবে না, ব্যাস ভিন্ন কোনো যে এর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জে এর উপর লম্ব। আচ্ছা প্রথমত আমরা একটা জে দিই, মনে করো আমি একটা জে অঙ্কন করলাম, এখানে একটা জে, এটা মনে করো 4 সেমি, আমি একটা জে দিলাম কত সেমি, 4 সেমি বা 6 সেমি, মনে করো 6 সেমি, এটা আমি জে দিলাম, এটার মধ্যবিন্দু হচ্ছে এইটা 3 সেমি। তো প্রথমত আমি একটা কি দিলাম, জে দিলাম, মনে করো জের নামটা হচ্ছে এ বি, কি এ বি, আর মধ্যবিন্দুটা মনে করো এম। এখন যদি আমি এখান থেকে ও এম যোগ করি, কি যোগ করি, ও এম যদি যোগ করি, এই যে আমি ও এম যোগ করছি, এখানে যে ও এম আছে এটা হচ্ছে এ বি এর উপর কি লম্ব। এইটাই বলছে যে বৃত্তের কেন্দ্র ব্যাস ভিন্ন কোনো যা, আমি একটা ব্যাস ভিন্ন যে দিলাম এ বি, এর মধ্যবিন্দু দিছি হচ্ছে এম, সংযোজক রেখাংশ অর্থাৎ ও থেকে এম এর সংযোজক মানে যোগ করতে হবে ওই জায়ের উপর লম্ব। এখানে কিন্তু লম্ব, আর লম্ব মানে এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, এই পাশে 90 ডিগ্রি, এই পাশে কি 90 ডিগ্রি। তো এটা হচ্ছে কি আমাদের যে সম্পর্কিত প্রথম তথ্য। তো 2 নাম্বার তথ্যটা হচ্ছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আচ্ছা এইটা কি আমরা একটু দেখি, দেখো আমি এখানে এটা মুছে দিলাম এইটুকু। কি বলছে, প্রথম বলছে কি বৃত্তের সকল সমান যা, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই কথাটা বুঝতে হবে যে সকল সমান যে, সকল সমান যে, আমি এখানে প্রথম কত সেন্টিমিটার একটা যে অঙ্কন করছি, বলছে 6 সেন্টিমিটার। আমি যদি এই পাশে যদি আরেকটা 6 সেন্টিমিটার যে যদি অঙ্কন করি, এটাও কিন্তু 6 সেন্টিমিটার। আমি যদি আরেকটা যে যদি এই পাশে অঙ্কন করি 6 সেন্টিমিটার, এটা হচ্ছে কি 6 সেন্টিমিটার। তার মানে এখানে যতগুলো আমরা অসংখ্য 6 বলো 5 বলো 3 বলো, আমরা অসংখ্য যদি একই রকম যদি আমরা যে অঙ্কন করি তাহলে ওইটা কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী। যেমন এখান থেকে এটা মনে করো যদি হয় 5 সেন্টিমিটার, এটার দূরত্ব কত হবে 5 হবে, এটার দূরত্ব কত হবে 5 হবে। তার মানে আমরা শিখলাম যে বৃত্তের সকল সমান যে, আমরা যত সেন্টিমিটার আঁকবো এখানেও এত সেন্টিমিটারই আঁকবো, এই পাশে কি এত সেন্টিমিটারে যদি আমরা আঁকি তাহলে এই প্রত্যেকটা যে কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তী অর্থাৎ সমান দূরত্বে। আশা করি এইটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তার পরবর্তী হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে, এখানে যে বৃত্তের কেন্দ্র আছে ও, এই কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এটা কিন্তু এটার বিপরীত। কিন্তু এখানে বলছে বৃত্তের সকল সমান যা, সকল সমান যা মানে কি, এখানে আমি যে এটা যে অঙ্কন করছি, এখানে যে যে অঙ্কন করছি, এখানে যে যে অঙ্কন করছি, এগুলো হচ্ছে কেন্দ্র থেকে সমদূরবর্তী। আর পরেরটা বলছে বৃত্তের কেন্দ্র থেকে, কেন্দ্র হচ্ছে ও,
থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এই কেন্দ্র থেকে মানে এই যে সমান, মানে দুইটার কথা কিন্তু একই, কিন্তু আশা করি এইটার বোঝাতে হবে না। মানে এখানে 2 নাম্বারটা যেটা বুঝাইছে 3 নাম্বারটা কি একই কিন্তু বুঝাইছে। আচ্ছা, এরপরে হচ্ছে বলছে কি বৃত্তের বেশি বলছে বৃহত্তম যে। আচ্ছা, এইটা একটু লক্ষ্য রাখো, বলছে বৃত্তের বৃহত্তম ব্যাস হচ্ছে যে। তো এটা হচ্ছে একটা বৃত্ত, ও এটা হচ্ছে একটা বৃত্ত, কেন্দ্র হচ্ছে এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র। এখন বলছে কি বৃত্তের ব্যাস, ব্যাস তো আমরা জানি যেটাকে বলা হয় কেন্দ্রগামী বলা হয়, মানে কেন্দ্র দিয়ে যে বাহুটা যাবে এটাকে বলা হয় বৃত্তের ব্যাস। এই যে এটা হচ্ছে কেন্দ্র বরাবর গেল, এখানে যে ব্যাসটা আছে এটা কেন্দ্র বরাবর গেছে, যেহেতু কেন্দ্র বরাবর গেল এই জন্য এটাকে বলা হয় ব্যাস বলা হয়। আর এই ব্যাস কি বলা হয় বৃত্তের বৃহত্তম যে। আমরা একটা বৃত্তের মধ্যে অসংখ্য যে অঙ্কন করতে পারি, এটা একটা যে, এইটা একটা যে, এইটা একটা যে, এইটা একটা যে, অসংখ্য যে অঙ্কন করতে পারি, অসংখ্য, এইটা একটা যে, এই যে এইটা যে, এইটা যে, অসংখ্য যে অঙ্কন করতে পারি। তবে কেন্দ্র দিয়ে যেটা যাবে এটা হচ্ছে বৃহত্তম যে। আমি যদি এখান থেকে আরেকটা যে অঙ্কন করি, কেন্দ্র থেকে পরিধি থেকে কেন্দ্র দিয়ে আরেক পরিধির মধ্যে লেগে গেছে, মানে কেন্দ্র দিয়ে কিন্তু গেছে, ওইটাকে বলা হয় কি বৃহত্তম যে। তার আমরা শিখলাম বৃত্তের যে বেসটা থাকবে ওইটা হচ্ছে বৃহত্তম যে। তো এখানে যে সম্পর্কিত আরো 2-3টা তথ্য আছে, আমরা এখন এটা শিখবো। এখন আমরা শিখবো হচ্ছে বৃত্তচাপ। তো বৃত্তচাপ জিনিসটা কি একটু লক্ষ্য রাখো, আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, মনে করো এটা হচ্ছে কেন্দ্র, হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। বৃত্তচাপ জিনিসটা হচ্ছে বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে বৃত্তচাপ বলা হয়। আমি সাপোজ মনে করি আমি দুইটা বিন্দু নিলাম, এইটা একটা বিন্দু, এইটা একটা বিন্দু, আর এইটা হচ্ছে আরেকটা বিন্দু। এই বিন্দুর নাম দিলাম এ, আর এই বিন্দুর নাম দিলাম কি বি। এখান থেকে এই এ বি এর যে দূরত্বটা আছে পরিধির, এই যে এতটুকু, এই যে এ বির যে পরিধির দূরত্বটা আছে, এই দূরত্বটাকে বলা হয় কি বলা হয় বৃত্তচাপ বলা হয়। এখন তোমরা অনেকে প্রশ্ন করবা, স্যার এটা যদি বৃত্তচাপ হয়, এই এ বি এর পরিধির যে দূরত্বটা আছে এটা যদি বৃত্তচাপ হয়, তাহলে এই যে দূরত্বটা আছে এতটুকু, এইটা কেন আমাদের বৃত্তচাপ হলো না? তোমাদের প্রশ্নের উত্তরটা হচ্ছে এইটাও কিন্তু বৃত্তচাপ। এখানে এখানে যে ক্ষুদ্রতম যে পরিধিটুকু আছে এটাকেও বৃত্তচাপ বলা হয়, আবার এখানে যে বৃহত্তম যে পরিধির যে চাপটুকু আছে এইটাকে কিন্তু মানে বৃত্তচাপ বলা হয়। দুইটা এবি কিন্তু বৃত্তচাপ। এটাকে বলা হয় কি পরিধি কম পরিধি মানে ছোট পরিধি, আর এটাকে বলা হয় কি দীর্ঘতম মানে বড় পরিধি। দুইটা কিন্তু উপচাপ বৃত্তচাপ বলা হয়। এখন দুইটা যদি বৃত্তচাপ বলা হয়, অবশ্যই এটা দুইটা আলাদা নাম থাকা দরকার। হ্যাঁ, অবশ্যই আছে। এখানে যে এবি যে ক্ষুদ্রতম যে পরিধিটুকু আছে চাপ আছে, এটাকে বলা হয় কি বলা হয় তোমরা জানো? এটাকে বলা হয় উপচাপ বলা হয়। কি বলা হয়? উপচাপ বলা হয়। এবং এখানে যে পরিধির দৈর্ঘ্যটুকু আছে, চাপটুকু আছে, বৃত্তচাপটুকু আছে, এইটাকে বলা হয় কি অধিচাপ বলা হয়। কি বলা হয়? অধিচাপ। তার মানে দুইটাই চাপ, তবে ক্ষুদ্রতম চাপকে বলা হয় উপচাপ, আর বৃহত্তম চাপকে কি বলা হয় অধিচাপ বলা হয়। আশা করি চাপ বিষয় বৃত্তচাপ বিষয়টাকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো এখন বিষয়টা হচ্ছে বৃত্তস্থ কোণ, খুবই ইম্পর্টেন্ট। বৃত্তস্থ কোণ আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা শিখবো হচ্ছে বৃত্তস্থ কোণ কি। তো বৃত্তস্থ কোণটা হচ্ছে বৃত্তের দুইটি যে পরস্পরকে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলে, বলছে বৃত্তের উপর, কিন্তু বলছে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলে এদের মধ্যবর্তী কোণকে বৃত্তস্থ কোণ বলে। আসো আমরা এটা উদাহরণের মাধ্যমে শিখি। তো এটা হচ্ছে একটা বৃত্ত, এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে কি ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। এখন আমরা দুইটা যে অঙ্কন করব। কি বলছে? যে বৃত্তের দুইটি যে পরস্পরকে বৃত্তের উপরে, মনে করো এটা হচ্ছে বৃত্তের উপরে, এখানে আমরা দুইটা যে অঙ্কন করব। তো প্রথম যেটা হচ্ছে এইটা, এই একটা যে অঙ্কন করলাম আমরা, কিন্তু যে জিনিসটা কি এটা কিন্তু আমরা শিখছি, কিন্তু এই আরেকটা যে অঙ্কন করলাম। যখন আমি দুইটা যে অঙ্কন করছি, দুইটা যে অঙ্কন করার ফলে কিন্তু আমাদের বৃত্তের উপরে কিন্তু একটা ছেদ বিন্দু আসছে। এই যে আর এই যে এখানে এই যেটা আর এই যেটা কিন্তু বৃত্তের এই বিন্দুতে কি করছে ছেদ করছে। আমি যদি নাম দিই, মনে করি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এখানে যে এই কোণটুকু আছে বৃত্তের পরিধির সাথে যে কোণটা লাগানো আছে, এই কোণটাকে বলা হয় কি বৃত্তস্থ কোণ বলা হয়। কি বলা হয়? বৃত্তস্থ কোণ। আশা করি তোমরা এই বৃত্তস্থ কোণটা ভালোভাবে বুঝতে পেরেছো। তেমনি ভাবে আমরা যদি এদিকে লক্ষ্য রাখো, এ আর একটা বৃত্ত দিলাম, এটা হচ্ছে কেন্দ্র,
এখান থেকে একটা যে, এদিক থেকে আরেকটা যে নিয়ে আমরা বৃত্তের উপরে একটা বিন্দুতে লাগিয়ে দিলাম, এটাকে কি বলা হয়? আমাদের কি বলা হয়? বৃত্তস্থ কোণ বলা হয়। তো শিক্ষার্থীরা আশা করি এই বৃত্তস্থ কোণটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তারপরটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তো এখানে কেন্দ্রস্থ কোণ, কেন্দ্র কত দ্বারা কিন্তু আমরা বুঝে ফেলছি যে কেন্দ্রের মধ্যে কোণটা উৎপন্ন হবে, বুঝতে পারছো? তো এখান থেকে যদি আমরা এদিকে লক্ষ্য রাখো, কোথায় উৎপন্ন হবে? কেন্দ্রে উৎপন্ন হবে। এখানে একটা আমরা কি দিলাম? ব্যাসার্ধ দিলাম, এদিকে আরেকটা ব্যাসার্ধ দিলাম, এবং এই দুইটা ব্যাসার্ধ এখানে কিন্তু কেন্দ্রের মধ্যে একটা কোণ উৎপন্ন হয়েছে। এখানে এ ও সি, আগে কিন্তু ছিল এ কোণ, এ বি সি ছিল কি বৃত্তস্থ কোণ, আর এখন এ ও সি অর্থাৎ এই কোণটা, কোণ এ ও সিটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তো শিক্ষার্থীরা আশা করি বৃত্তস্থ কোণ কোনটা এবং কেন্দ্রস্থ কোণ কোনটা এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কেন্দ্রের মধ্যে যে কোণ উৎপন্ন হবে তাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর বৃত্তের পরিধির মধ্যে বৃত্তের উপরে কোনো একটা বিন্দুতে যদি ছেদ করে এই কোণটাকে কি বলা হবে? বৃত্তস্থ কোণ বলা হবে। তার মানে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তো এখানে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করি। মনে করি এই একটা বৃত্ত অঙ্কন করলাম, এখান থেকে আমি দুইটা বিন্দু নিলাম, এ একটা বিন্দু, এ একটা বিন্দু। এখন এই দুইটা বিন্দু যদি আমি এখানে পরিধির সাথে কেন্দ্রের সাথে লাগিয়ে দিই, তাহলে এখানে একটা কোণ উৎপন্ন হয়। এই কোণটাকে কি বলা হয়? কেন্দ্রস্থ কোণ বলা হয়। আবার যদি এখান থেকে একটা যে অঙ্কন করে এখান থেকে যে একটা অঙ্কন করে এখানে একই পাশে ছেদ বিন্দুতে লাগাই দিই, তাহলে এটাকে কি বলা হবে? বৃত্তস্থ কোণ বলা হবে। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বৃত্তের এই বেসিক ক্লাসের বৃত্তচাপ, বৃত্তস্থ কোণ আর হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ এই জিনিসগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখব বৃত্তচাপ ও তার উপর অঙ্কিত কোণ সম্পর্কিত তত্ত্ব, মানে কোণ সম্পর্কে আমরা জানবো। তো এখানে লক্ষ্য রাখো, বলছে বৃত্তের একই চাপের উপর এক নাম্বারটা হচ্ছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো আমরা একটা অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত নিলাম, আমরা কেন্দ্রস্থ সেম আগের মতন আমরা কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণটা আগে অঙ্কন করি। তো একই বৃত্তের যখন আমরা দুইটা যে অঙ্কন করে পরিধির মধ্যে লেগে যাবে, কিসের মধ্যে লেগে যাবে? পরিধির মধ্যে লেগে যাবে, তখন এটাকে বলা হয় কি কেন্দ্রস্থ কোণ বলা হয়। আমরা কিন্তু একটু আগে শুধু শিখছি। ওকে, তার মানে এইটুকু হচ্ছে কি আমাদের কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন আমরা যদি এখান থেকে এটা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। এখন আমরা যে কাজটি করতে পারি, এখান থেকে আমরা এ বি ও এ যোগ করব। আমরা কি করলাম? ও এ যোগ করলাম, আর এদিকে হচ্ছে কি ও সি যোগ করি। ওকে, ও সি যোগ করলাম। এখন প্রশ্নটা দেখো কি বলছে আমাদের এই তথ্যটা। বলছে কি বৃত্তের একই চাপ, আমি একটা চাপ দিলাম, চাপটা হচ্ছে মনে করি এখানে এ আর এখানে হচ্ছে সি একটা চাপ, এতটুকু হচ্ছে একটা চাপ, এটা হচ্ছে একটা চাপ। এই চাপের ভিত্তিতে আমরা একটা কি অঙ্কন করছি? বৃত্তস্থ কোণ, একটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। এটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ। তো বলছে কি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, অর্থাৎ এই কোণটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ এই কোণের দ্বিগুণ। এই কোণটা যত হবে তার সাথে যদি 2 দ্বারা গুণ দাও, যে মানটা আসবে সেটা কেন্দ্রস্থ কোণের সমান হবে। তার মানে এইটা যদি তোমাদের 30 ডিগ্রি হয়, তাহলে আমাদের কেন্দ্রস্থ কোণ কত হবে? 60 ডিগ্রি হবে। এটা কিন্তু বোঝানো হয়েছে যে বৃত্তের একই চাপ, যেহেতু আমরা এই এসি এর উপরে আমরা কি অঙ্কন করছি? আমরা এই চাপের উপরে আমরা একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করছি, আর একটা কি অঙ্কন করছি? কেন্দ্রস্থ কোণ অঙ্কন করছি। এখন এখানে এই বৃত্তস্থ কোণটা এই কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, আর আমরা বলতে পারি এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ বলতে পারি। তো আশা করি এখানে যে তথ্যটা দেওয়া আছে যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সেটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তথ্য। আমরা দেখি বুঝতে পেরেছি যে এখানে যে আমাদের যে এসি চাপের উপরে যে কেন্দ্রস্থ কোণটা আছে, অথবা এখানে যে এসি চাপের উপরে যে এখানে যে এসি চাপের উপরে যে বৃত্তস্থ কোণটা আছে, এই বৃত্তস্থ কোণটার দ্বিগুণ হচ্ছে এখানে যে এসি চাপের উপরে যে কেন্দ্রস্থ কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কিন্তু। তো আশা করি এই তথ্যটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন 2 নাম্বার তথ্যটা লক্ষ্য রাখো। বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। বলছে বৃত্তের একই চাপে, তো এটা হচ্ছে বৃত্তের একটা চাপ, এসি হচ্ছে একটা চাপ। বলছে চাপের উপর দণ্ডায়মান, এই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো সমান। তো আমরা প্রথম একটা বৃত্তস্থ কোণ অঙ্কন করছি, এইটা
এসি চাপের উপর কিন্তু আমরা বৃত্তস্থ কোণ অঙ্কন করছি, এটা কত ডিগ্রি? 30 ডিগ্রি। এখন বলছে এই এসির উপর যদি আমরা আরো বৃত্তস্থ কোণ অঙ্কন করি তাহলে এইটা সমানই হবে। তো দেখি বিষয়টা কি। মনে করো এখানে চাপটা হচ্ছে এইটা, এখন আমি এই চাপ থেকে যদি আমি এখান থেকে এখানে লাগাই দিই এটা, আবার আবার সি থেকে যদি আমরা এখানে লাগাইয়া দিই এই যে, তাহলে এখানে যে কোণটা উৎপন্ন করছে এটা কি হবে? 30 ডিগ্রি হবে। আবার এই চাপ থেকে মনে করো আমি এই জায়গার মধ্যে একটা দিলাম, আবার সি থেকে এটার মধ্যে লাগিয়ে দিলাম, তাহলে এখানে যে এই কোণটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু 30 ডিগ্রি। অর্থাৎ আমরা শিখলাম এখান থেকে এখানে যে এসি আছে চাপটা, এই চাপের মধ্যে যতগুলো আমরা কি অঙ্কন করব? বৃত্তস্থ কোণ অঙ্কন করব, প্রত্যেকটা কোণে কিন্তু পরস্পর সমান হবে। বিষয়টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো? তো তারপর কি বলছে? বলছে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। এইটা আমরা একটু দেখি কি বলছে। অর্ধবৃত্তস্থ এক সমকোণ, আমি একটা বৃত্ত অঙ্কন করলাম, আমি একটা মনে করি এখানে একটা বৃত্ত অঙ্কন করলাম, এই একটা বৃত্ত। প্রথমত বলছে কি অর্ধবৃত্তস্থ, আমি এটাকে যদি অর্ধেক করে দিই তাহলে এটাকে মনে করে আমি অর্ধেক করে দিলাম, এইটুকু আমি মুছে দিই, তাহলে এটা কি হয়ে গেল? অর্ধবৃত্ত হয়ে গেল। আর এখানে বলছে কি অর্ধবৃত্তস্থ কোণগুলো এক সমকোণ। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। অর্থাৎ এই অর্ধবৃত্তের মধ্যে আমি যতগুলো ত্রিভুজ অঙ্কন করব প্রত্যেকটা ত্রিভুজ হচ্ছে কি এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হবে। তো দেখো কিভাবে, মনে করো আমি এইভাবে এখানে আমি একটা কি দিলাম, জে দিলাম। এখন এই জেটা যদি আমরা এই পাশে লাগিয়ে দিই, দেখো এখানে যদি লাগিয়ে দিই তাহলে কিন্তু এটা একটা সমকোণী ত্রিভুজ। এখানে কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কত ডিগ্রি? 90 ডিগ্রি কোণ। তার মানে অর্ধবৃত্তস্থ যে কোণগুলো আছে এগুলো এক সমকোণ হয়। আমি যদি আরো তোমাদেরকে দেখাই, দেখো আমি আরেকটা এই অর্ধবৃত্তের মধ্যে আমরা আরেকটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করে এখন এইটা মনে করো এই জায়গার মধ্যে এখানে লাগিয়ে দিলাম, একটা জে দিলাম এবং এখান থেকে এই জেটা এখানে সংযোগ করে দিব। তাহলে এখানে কিন্তু এই যে এই কোণটা আছে এটা কিন্তু এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই তথ্য থেকে আমরা শিখতে পারলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কি হবে? এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি। তুমি এইটার ভিতরে তুমি যতগুলো ত্রিভুজ অঙ্কন করবা প্রত্যেকটা কোণে কি হবে? এক সমকোণ হবে। তো আশা করি তোমরা এখানের এই 3 নাম্বার তথ্য পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এই বৃত্তচাপ ও তার উপর অঙ্কিত কোণ সম্পর্কিত আরো 2টা তথ্য বাকি ছিল, এটা আমরা শিখবো। সেটা হচ্ছে বৃত্তের অধিচাপে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্থলকোণ হবে আর অন্তর্লিখিত কোণ হবে সূক্ষ্মকোণ। তো এখানে যদি আমরা বৃত্তচাপের অধিচাপে, আচ্ছা আমি একটা অধিচাপ আর উপচাপ কি এটা কিন্তু আমরা জানি। তো অধিচাপ হচ্ছে যার দৈর্ঘ্যটা পরিধি একটু বড় হবে। তো এখানে লক্ষ্য রাখো, এখানে আমি একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম, এটার নাম দিলাম এ আর এটার নাম দিলাম কি বি। এখানে যে এতটুকু আছে এই পরিধিটুকু আছে এটাকে বলা হয় কি অধিচাপ বলা হয়, আর এতটুকুকে কি বলা হয়? উপচাপ বলা হয়। কারণ এইটুকুর মান হচ্ছে বড় আর এইটুকুর মান হচ্ছে কি ছোট, দৈর্ঘ্য অনুযায়ী ছোট। তো বলছে বৃত্তের অধিচাপে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হবে স্থলকোণ। আচ্ছা আমরা একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করবো, মনে করি অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, একটা কেন্দ্রস্থ কোণ অঙ্কন করব। দেখো আচ্ছা আরেকটা কথা, আমাকে আরেকটা কথা বুঝতে হবে। তো আরেকটা কথা হচ্ছে বৃত্তের অধিচাপ কোনটা জানি বলা হয়? এইটাকে অধিচাপ বলা হয়। এটাকে কি বলা হয়? অধিচাপ বলা হয়। কেমন? এটা যদি অধিচাপ বলা হয়, বলছে কি দণ্ডায়মান বৃত্তস্থ কোণ স্থলকোণ। মনে রাখবা যে চাপের আমাদের বৃত্তস্থ কোণ অঙ্কন করতে হবে এই চাপের বিপরীত দিকে হবে কি বৃত্তস্থ কোণ হয়। এবং তোমরা যদি মনে করো যে না আমি এদিকে আমরা অধিচাপটা নিব না, আমি অধিচাপটা নিব হচ্ছে এদিকে, এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ একটা বিন্দু, এটা হচ্ছে কি বি। এখন আমাদের অধিচাপ হচ্ছে এইটুকু হচ্ছে কি আমাদের অধিচাপ। এখন যদি আমরা এই অধিচাপটাকে এখানে আমরা যোগ করে দেই, দেখো একটু ভালোভাবে, ওকে যোগ করে দিলাম। এখানে যোগ করার পর এখানে যে কোণটুকু উৎপন্ন হয়েছে এই কোণটাকে কি বলা কি হবে?
এটা স্থলকোণ হবে। স্থলকোণ মানে কি 90 ডিগ্রি চাইতে বড় এবং 180 ডিগ্রি চাইতে কি ছোট। সেই জন্য কি বলছে যে অধিচাপের কি বলছে বৃত্তের অধিচাপের দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, আমরা জানি অধিচাপের বিপরীত দিকে হচ্ছে কি বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়, এই বৃত্তস্থ কোণটা কিন্তু স্থলকোণ। আবার বলছে অন্তর্লিখিত কোণ হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি চাইতে ছোট। তো এই অধিচাপের এই জায়গার মধ্যে যে কোণটা উৎপন্ন হবে, লক্ষ্য রাখো এই জায়গার মধ্যে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা বলছে। দেখো আমরা এই অধিচাপের এখান থেকে মিলিয়ে দিলাম, অধিচাপের আমাদের এখানে এই বিন্দু থেকে মিলিয়ে দিলে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা কিন্তু সূক্ষ্মকোণ হবে। এটা কিন্তু 90 ডিগ্রি চাইতে কি ছোট। তো আশা করি তোমাদের এই অধিচাপের যে বৃত্তস্থ কোণ সেটা বিপরীত দিকে হবে, আর এই অধিচাপের এখানে পরিধির মধ্যে যে কোণ উৎপন্ন হবে সেটাকে কি বলা হবে, আমাদের অন্তর্লিখিত কোণ বলা হবে, এটা সূক্ষ্মকোণ হবে। তো তারপরটা হচ্ছে এটার বিপরীত, হচ্ছে বৃত্তের উপচাপ। উপচাপ কোণটা আমরা এখানে আবার নেই, এই একটা বিন্দু আগের মতন এ নিলাম, এখানে একটা নিলাম কি বি নিলাম, এইটাকে বলা হয় উপচাপ। আর নিচেরটাকে সম্পূর্ণ যে বেশি দৈর্ঘ্যটা আছে এটাকে বলা হয় কি অধিচাপ। এখন কিন্তু বলছে উপচাপের উপর দণ্ডায়মান কি কোণ, এখানে কিন্তু বৃত্তস্থ কোণ হবে, এখানে বৃত্তস্থ, এখানে কি হবে বৃত্তস্থ। তাহলে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সূক্ষ্মকোণ হবে। তো আগে কিন্তু বলছে বৃত্তস্থ কোণ স্থলকোণ হবে, আর এখন বলছে কি সূক্ষ্মকোণ হবে। তো আমি এখন এই যে এটা হচ্ছে আমাদের কি উপচাপ, এই উপচাপের বিপরীত দিকে কি হয় আমাদের, আমরা জানি বৃত্তস্থ কোণ হয়। আগে কিন্তু ছিল এইটা ছিল আমাদের অধিচাপ, তার বিপরীত ছিল এইটা, আর এখন বলছে অধিচাপ নিয়ে উপচাপ নিয়ে কাজ করতে হবে, এই উপচাপের বিপরীত হচ্ছে এইটা। তো এখানে যে কোণ উৎপন্ন করবে এটাকে কি বলা হবে, সূক্ষ্মকোণ হবে। তো দিলাম, এইটা যোগ করলাম, এখন এইটা যোগ করব। ওকে, তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু সূক্ষ্মকোণ, আগে কিন্তু ছিল স্থলকোণ, এখন হচ্ছে সূক্ষ্মকোণ। আবার বলছে অন্তর্লিখিত কোণ, আমাদের এই উপচাপের মধ্যে অন্তর্লিখিত কোণ, অর্থাৎ এইখানে একটা কোণ অঙ্কন করব, তাহলে এটা কি হবে আমাদের বলছে এখন স্থলকোণ হবে। আগে ছিল সূক্ষ্মকোণ আর এখন কি হবে স্থলকোণ হবে। এই যে এখানে কিন্তু আমাদের কত ডিগ্রি, এখানে কিন্তু 90 ডিগ্রি চাইতে কি বড় এবং 180 ডিগ্রি চাইতে ছোট। এই জন্য আমাদের উপচাপে অর্থাৎ এই উপচাপের বিপরীত দিকে যে বৃত্তস্থ কোণ থাকবে সেটা হচ্ছে সূক্ষ্মকোণ হবে, আর এই উপচাপের এখানে যে কি আছে অন্তর্লিখিত কোণটা আছে এই কোণটা কি হবে স্থলকোণ হবে। তো শিক্ষার্থীরা আশা করি এই বৃত্তের বেসিক ক্লাসের মধ্যে এই পর্যন্ত তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা শিখবো হচ্ছে বৃত্তের ছেদক ও স্পর্শক বিষয়টা কি। তো এখানে দেখো আমরা 3টা বৃত্ত অঙ্কন করলাম, এই 3টা বৃত্তের মধ্যে আমরা বৃত্তের ছেদক ও স্পর্শক আমরা শিখবো। তো এখান থেকে আমরা প্রথম যে বৃত্তটা আছে এই বৃত্ত থেকে আমরা একটা কাজ করতে পারি, যেমন একটা সরল রেখা যদি আমি এখানে অঙ্কন করি, মানে এই পাশে বা এই পাশে তোমার যেদিকে মনে চায় এদিকে যখন একটা সরল রেখা অঙ্কন করব তখন কিন্তু এই বৃত্তকে পরিধির 2টা বিন্দুতে ছেদ করছে, একটা হচ্ছে এ বিন্দুতে আর একটা হচ্ছে কি বি বিন্দুতে। তার মানে একটা বৃত্তের মধ্যে যদি আমি একটা সরল রেখা অঙ্কন করি তাহলে কয়টা বিন্দু আসবে, 2টা ছেদ বিন্দু আসবে। আবার এদিকে লক্ষ্য রাখো পরবর্তী যে বৃত্তটা আছে এখানে আমরা একটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করতে পারি। দেখো এখানে আমরা বৃত্তের যে কোনো একটা বিন্দুতে আমরা একটা স্পর্শক অঙ্কন করতে পারি। তুমি চাইলে এরকম ভাবে তুমি একটা বৃত্তের মধ্যে অসংখ্য স্পর্শক অঙ্কন করতে পারো। সেটা কিন্তু কি এই যে একটা স্পর্শক অঙ্কন করলাম, তুমি চাইলে যতগুলো মন চায় তুমি একটা বৃত্তের মধ্যে কি অঙ্কন করতে পারো, স্পর্শক অঙ্কন করতে পারো। এগুলাকে বলা হয় বৃত্তের কি স্পর্শক বলা হয়। আবার আরেকটা জিনিস আছে, তুমি বৃত্তের কোনো সাধারণ বিন্দু বা কোনো কিছু থাকবে না, এখানে কিন্তু দেখা যাচ্ছে কি এই সরল রেখাটা এই বৃত্ত থেকে কি আলাদা বা কোনো বিন্দুতে ছেদ করে নাই বা স্পর্শ করে নাই, তো এটা হচ্ছে স্পর্শক, এটাকে বলা হয় স্পর্শক, এটাকে বলা হয় স্পর্শক। আর এটাকে কি বলা হয় ছেদ করেছে যেহেতু সেজন্য এটাকে বলা হয় ছেদক, আর এটা কিন্তু ছেদ করে নাই বা স্পর্শ করে নাই। তো এই 3ভাবে কিন্তু আমরা বৃত্তকে আমরা 3ভাবে কি ডিপয়েন্ট করতে পারি বা আলাদাভাবে করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে বৃত্ত সংক্রান্ত যত খুঁটিনাটি বিষয় এবং বেসিক আছে আশা করি সবগুলোই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তারপরে যদি কোনো ধরনের তোমাদের সমস্যা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবা কোন জায়গায় বুঝতে প্রবলেম হয়েছে। আর আশা করি এটা না বোঝার কোনো বিষয় না, আমি প্রত্যেকটা অংশ খণ্ড খণ্ড আকার করে কিন্তু তোমাদেরকে আমি সেটা শিখিয়ে দিছি। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমরা আগামী পর্ব থেকে তোমাদের গণিত বইয়ের তোমাদের যে যে উপপাদ্যগুলো আছে এগুলো এক এক করে সমাধান করব। দেখবা আজকের এই ক্লাসটা ভালোভাবে শেখার জন্য কিন্তু পরবর্তী যে আমরা পর্বগুলো দিব উপপাদ্যের এগুলো তোমাদের কাছে একদম সহজ লাগবে। শিক্ষার্থীরা আজকে এখানে রেখে দিলাম।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।